মাফলার নিয়ে যায় ক্লাসে, যে শীত পড়তেছে। আজকে শীত কিন্তু বেস্ট। গ্রুপে একটা SMS দেন। আজকে শীত কি বেশি লাগে আপনাদের? জি স্যার, অনেক শীত। হ্যাঁ, আজকে মনে হচ্ছে যে গত দিনের চাইতে বা আগামী দিনের চাইতে আজকে একটু বেশি শীত মনে হচ্ছে। কুয়াশা অনেক। জি জি জি। আমগো কি হয়ে যাবো কেন কি করে, মানে আর মনে হয় সামনের বছর বরফ পড়া শুরু হইব। সামনের বছর বরফ পড়বে। এমন তো মানুষ দেখি ফেসবুকে মানে ট্রোল করে ইউরোপের ওই যে নিউ ইয়র্কে ইয়া পড়তেছে না, স্নো পড়তেছে, এই সব ভিডিও দিতেছে, বাংলাদেশে নাকি ও পড়তেছে। আচ্ছা আচ্ছা। আপনারা তো দেখেন না, সকালে ঘুমের থেকে উঠেন না, আমাদের এই যে রাস্তাঘাট বরফে একদম ভরে গেছে। হ্যাঁ, আমাদের মজা করে আর মনে কি। হয় যে বৃষ্টি পড়তেছে আর কি, কুয়াশাতে। হুম, যদিও সকালের কুয়াশা অনেকদিনই দেখা হয় না। আর হ্যাঁ, চেম্বারেও যাই সকালে তো কেউ প্রায় উঠে না, এত 9টার দিকে। ঠান্ডা লেগেছে তো, বেশি শীত। আর আমার প্রতিদিনই ওঠা লাগে, মানে বাচ্চাদের স্কুল থাকে, ওদের তো ও 7টার ভিতরে বের হওয়া লাগে, 7:30টায় বাস থাকে স্কুলে। ওই জন্য সকালবেলা বের হওয়া লাগে, রাস্তা অনেক কুয়াশা থাকে তখন। এই শীতের মধ্যে তো বাচ্চাকে স্কুল একটু আর্লি দিলে বেশি, মানে একটু আগে দিলে বেশি ভালো, এত ঠান্ডা লেগে যাবো। ও শিফট করা তো, তারা চাইলেও মানে টাইম পিছাতে পারবে না, 2 শিফটের স্কুল তো। ও ওই যে ভালো করে টুপি রাখ দিতে বলবেন, জুতা পরবে। আর হচ্ছে ভালো করে একটু এটি করে দিবেন। এগুলো হচ্ছে একটা মেমোরি, বুঝছেন? এই যে সকাল 6টা 7টার সময় শীতের মধ্যে স্কুলে যাওয়া আসা, একটা পর্যায়ে তারাও তো অনেক বড় কিছু হবে, এই বাচ্চাগুলোই। তখন কিন্তু তাদের এই সময়টাকে মনে পড়বে, এই সময়টা তাদের তখন মনে পড়বে। হ্যাঁ। আমার মনে আছে আমরা হচ্ছে যখন ক্লাস 9-এ পড়তাম, তখন হচ্ছে সকাল 5:30টার সময় শীতের মধ্যে, এরকম শীতের মধ্যে আমরা যাইতাম প্রায় 2 কিলোমিটার হেঁটে প্রাইভেট পড়তে যাইতাম মোস্তফা স্যারের কাছে, ম্যাথ পড়তে যাইতাম। তো এগুলো এখন তো সবই স্মৃতি হয়ে আছে। হুম। এখন তো সকালে শীতের মধ্যে ঘুমাতে উঠতে কষ্ট লাগে, মানে এই ভয় পাই। আগে তো সকালে হ্যাঁ উঠে স্কুলে যাইতাম, গোসল করেও যাইতাম গা ঠান্ডা পানি দিয়া। হুম, শীত লাগতো না এত বেশি। হ্যাঁ হ্যাঁ, তখন তো মোটামুটি আসলে মানুষের ইমিউনিটি সিস্টেম অনেক ভালো ছিল, গ্রামীণ পরিবেশ ছিল। এখন তো গ্রামগুলোতেও মোটামুটি শহরের মতো একটা ভাইব তৈরি হয়ে গেছে।
অয়নের কি অবস্থা? আছি স্যার, আলহামদুলিল্লাহ। কোর্ট প্র্যাকটিস কি চলতেছে? স্যার 2 দিন যাই নাই, আমাদের মামলা নাই তো তেমন। কালকে আছে, কালকে যাব আর বৃহস্পতিবারে যাব স্যার। ও আচ্ছা আচ্ছা। লাইব্রেরি গেছিলাম 2 দিন অবশ্য। রিডিং লাইব্রেরি, বারে লাইব্রেরি লাইব্রেরি? গেছিলাম 2 দিন। না স্যার, ঢাকা কলেজে লাইব্রেরি আছে তো স্যার, ওখানে যাই পড়ি আর কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই ইয়ারে পড়া পড়তেছি লাইসেন্স। হ্যাঁ, লাইব্রেরিতে মোটামুটি গেলে পরে পড়তে ইচ্ছে করে। আজকে কি ওই শীতে মনে স্যার হয় অনেকে আজকে একটা জমে বিষয় গেছে। পড়লাম স্যার, জি জি জি। ওই যে চুরি বললাম স্যার, চুরি আর বাসা থেকে চুরি। তা চুরি তো বাসা থেকেই হয় স্যার, আর কোথা থেকে চুরি হয় স্যার? চুরি বাসা থেকেই হয়? আর এটা স্যার, এটা তো ছিনতাই স্যার, ইয়া পরে স্যার, এটা তো ছিনতাই না, বাইরে যেটা হয়। না না না, আমি একটু পরে বলতেছি, ব্যাখ্যা দিচ্ছি, দাঁড়াও। তার আগে আমাকে বলো যে ছিনতাই বলে কোনো কিছু কি দণ্ডবিধিতে আছে কিনা? মানে ছিনতাই শব্দটা দণ্ডবিধিতে আছে কিনা? না স্যার, কি নাই আছে? স্যার। দস্যুতা আছে, দস্যুতা। হ্যাঁ, দস্যুতা আছে, বলপূর্বক গ্রহণ আছে। তাহলে ছিনতাই শব্দটা আমাদের দণ্ডবিধিতে নাই। দেখেন, দেখো, আমার একটা ক্লায়েন্ট আছে, তার হচ্ছে টোটাল 44টা মামলা, একজন ব্যক্তির রানিং মামলা। এই 44টা মামলা হচ্ছে এরকমের, সে হচ্ছে এই ঢাকা শহরে বিভিন্ন বাড়িতে যায়। ধরো যে আয়নদের বাসায় গেছে, আয়নের ওয়াইফ আছে আর আয়ন আছে, যদিও আয়ন বিবাহিত না। তা তারপরে হচ্ছে অফিসে গিয়ে, বিবাহিত স্যার। বিবাহিত, আচ্ছা আচ্ছা, বিবাহিত। তা আয়নের বাসায় গিয়ে বলছে যে আমি হচ্ছে আয়নের চেম্বারে একসাথেই কাজ করি, তো একটু প্রয়োজনে আর কি আসছি। শুধুমাত্র আয়নের ওয়াইফ আছে, ভালো মতো পরিচয় টরিচয় দিয়েছে, গেট আপ অনেক ভালো, জেন্টেলম্যান গেট আপ। তা যাওয়ার পরে একটু কথা টথা বলার পরে চেতনানাশক ওষুধ রুমে দিছে, অথবা তার মুখে শুকায়ে তাকে অজ্ঞান করে এই আয়নের বাসায় যা কিছু ছিল সব কিছু নিয়ে চলে গেল। এটাকে তুমি কি বলবা, চুরি বলবা নাকি ছিনতাই বলবা, বা তুমি বলপূর্বক গ্রহণ দস্যুতা বলবা? এটা চুরি, এটা হচ্ছে বাসা বাড়ি থেকে চুরি। 380 ধারা অনুযায়ী বাসগৃহে চুরি। হ্যাঁ, এটা হচ্ছে বাসগৃহ থেকে চুরি, ঠিক আছে, 380-তে। আর চুরি আর বলপূর্বক গ্রহণ এবং দস্যুতার মধ্যে একটা মূল পার্থক্য হচ্ছে, এই বলপূর্বক গ্রহণে যে ভয় থাকবে, তাৎক্ষণিকভাবে ভয় দেখাবে, ডাইরেক্টলি ভয় দেখাবে, কিন্তু চুরিতে কোনো ভয় থাকে না। তুমি যে একজন ব্যক্তি যে চুরি করতেছে, চুরিতে ভয় থাকে না, শুধুমাত্র তার গোপনে, গোপনে তার সম্মতি ছাড়া যদি কোনো কিছু স্থানান্তর করে, এক জায়গা থেকে আরেক জায়গায় যদি স্থানান্তর করে, তাহলে সেটা হবে কি চুরি, ঠিক আছে। আর যে রাস্তা থেকে যেটা নিচ্ছে, কোনো ব্যক্তির পকেট থেকে নিতে পারে, কোনো ব্যক্তির ব্যাগ থেকে নিতে পারে, চুরি করতে পারে, তাহলে সেটা তো আর বাসা বাড়ি থেকে হইল না, তাই না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে এটা কিন্তু সাধারণ চুরি হচ্ছে। আবার কোনো ব্যক্তির গাছ কেটে নিচ্ছে, কোনো ব্যক্তির ফসল চুরি করে নিচ্ছে, এইগুলো তার বসত বাড়ি থেকে হচ্ছে না, এগুলো সাধারণ চুরি। এখন কথা হচ্ছে, এটা টোটালি ডিপেন্ড করে এই থিভেবল প্রপার্টির মূল্য কতটুকু।
এই মূল্যের উপর ডিপেন্ড করে মামলা হচ্ছে বিচার হয়, এবং আদালত হচ্ছে সেই রকমের গুরুত্ব সহকারে দেখে তারপরে হচ্ছে আসলে মুভমেন্ট করে। এই যে আমি যে মামলাটার কথা বললাম, আমার ক্লায়েন্ট উনি হচ্ছে টোটাল 44টা মামলা, আরও প্রায় আরও 200-300 মামলা মনে হয় আছে। সেটা হচ্ছে কোথায় কোন জায়গা কী অবস্থায় আছে ওইভাবে আসলে বের করা যায় নাই। তো তারটা কিন্তু হচ্ছে চুরি, বসত বাড়ি থেকে চুরি। তাহলে চুরি শুধুমাত্র বসত বাড়ি থেকেই স্যার হয় না। দুইটা শাস্তি আর কি দুই রকম দেখলাম তো স্যার। হ্যাঁ, দুইটা শাস্তি হচ্ছে দুই রকমের, দুইটার দুইটা শাস্তি গুরুত্বও দুই দুই রকম। রকমের। এই যে আমার যে ক্লায়েন্ট, ও ক্লায়েন্ট তো ধরো যে আগামী 2 বছরের মধ্যেও বেরোবে কিনা সন্দেহ আছে, আগামী 2 বছরের মতো বেরোইতে পারবে কিনা সন্দেহ আছে। এবং তার এর আগেও অনেক মামলা ছিল। সে হচ্ছে ওই একবার জামিন করাইতে পারলে আর কোর্টমুখ আসে না, পলাতক থাকে। আচ্ছা, আজকে হচ্ছে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ফৌজদারি কার্যবিধি। আমি বলেছিলাম যে আমরা ফৌজদারি কার্যবিধি পড়ব। যেহেতু আমাদের সময় আমরা পাচ্ছি, সেহেতু সময়গুলো আমরা একটু ভিন্নভাবে কাজে লাগাই, আমরা একটু আইন শিখি। তাহলে শারমিন ভালো আছেন? সালাম আলাইকুম, জি ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। সাবিনা ভালো আছেন? আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আর কামরুন নাহার ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। দেখেন, আমরা হচ্ছে ফৌজদারি কার্যবিধি পড়ব, এবং ফৌজদারি কার্যবিধির যে ট্রায়াল আছে, এবং আপনাদের আপনারা তো যারা এই যে কোর্ট প্র্যাকটিস করেন, এই ফৌজদারি কার্যবিধি থেকে কিন্তু আপনাদের মূল বেশিরভাগ কাজ করা হয় বা কাজ করতে হয়। সুতরাং ফৌজদারি কার্যবিধিটা আপনাদের উচিত হচ্ছে শিখতে হবে। দেখেন, এই যে অবজেক্টিভ বা হচ্ছে আপনার জ্ঞানমূলক যে প্রশ্নগুলো আছে, যেমন মোট ভাগ কয়টা, কত সালে কার্যকর হয়, কত সালে প্রণয়ন করা হয়, এই বিষয়গুলো। আর হচ্ছে আপনার 1898 সালে এটা প্রণয়ন করা হয় বা কার্যকর করা হয়। 5 নং আইন, এটা হচ্ছে প্রসিডিউরাল ল বা অ্যাডজেক্টিভ ল। প্রসিডিউরাল ল আর হচ্ছে অ্যাডজেক্টিভ ল দুইটা হচ্ছে সেম। তাহলে এখন আপনারা এইগুলো একটু পড়বেন। আর আমরা চলে যাব, একবারে ডাইরেক্ট চলে যাব হচ্ছে আপনার ইসে ধারাতে ধারাতে চলে যাব। এখন এই ফৌজদারি কার্যবিধি সর্বশেষ সংশোধন করা হয় 2025 সালে। 2025 সালে, এবং কত সালে এটা কার্যকর করা হয় সংশোধন, এটা ডেটটা মনে রাখবেন, অবশ্যই মনে রাখবেন। তারপর দেখেন, এই ফৌজদারি কার্যবিধির সংজ্ঞা দেওয়া হয়েছে 4 ধারাতে। এখন 4-এর আপনার উপধারা 1-এর উপধারা কতে বলা আছে অ্যাডভোকেট। এটা জাস্ট একবার দেখবেন। 1-এর ক মানে ডাবল এ, এখানে দেওয়া আছে অ্যাটর্নি জেনারেল। আর 1-এর খ ধারা 4 উপধারা 1, আর উপধারা 1-এর হচ্ছে খতে বলা আছে জামিনযোগ্য, জামিন অযোগ্য অপরাধ। জামিনযোগ্য, জামিন অযোগ্য অপরাধ। দেখেন, এই ফৌজদারি কার্যবিধির 2য় তফসিলের 5ম কলামে যে অপরাধগুলো জামিনযোগ্য বলা আছে সেগুলো জামিনযোগ্য, যেগুলো জামিন অযোগ্য বলা আছে সেগুলো জামিন অযোগ্য। এটা হচ্ছে আপনারা পরীক্ষার খাতাতে লিখবেন। পরীক্ষার খাতাতে লেখার জন্য আপনাদের এই শব্দটা। এখন যদি আপনাদের তফসিল এবং কলম যদি মনে না থাকে, তাহলে কি করবেন? তাহলে উত্তর করবেন যে ফৌজদারি কার্যবিধির তফসিলে, শুধুমাত্র তফসিল উল্লেখ করবেন। ফৌজদারি কার্যবিধির তফসিলে যে অপরাধগুলোকে জামিনযোগ্য বলা হয়েছে
সেগুলো জামিনযোগ্য অপরাধ, যেগুলোকে জামিন অযোগ্য অপরাধ বলা হয়েছে সেগুলো জামিন অযোগ্য অপরাধ। এটা হচ্ছে আপনার আর কি, এইভাবে আর কি লিখবেন যদি মনে না থাকে বাই চান্স। হ্যাঁ, তারপরে দেখেন, তাহলে আমরা সাধারণভাবে পড়বো কোনগুলো, এখন আমরা শেখার জন্য পড়ব যে অপরাধগুলো হচ্ছে আপনার ওই পুলিশ ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া গ্রেপ্তার করতে পারে, সাধারণত সেগুলো হচ্ছে জামিন অযোগ্য। আর যে অপরাধগুলোর পুলিশ ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া গ্রেপ্তার করতে পারে না সেগুলো হচ্ছে জামিনযোগ্য ধারা, জামিনযোগ্য। এটা হচ্ছে আপনাদের বোঝার জন্য আমি সুবিধা করে দিলাম এই। তারপরে দেখেন চার্জ, একের গতে বলা আছে ধারা 4 উপধারা 1, আর একের গতে বলা আছে চার্জ। চার্জ বলতে কি বোঝায়? চার্জ হচ্ছে বিচার্য বিষয় গঠন করে একটা মামলার কতকগুলো মূল প্রশ্ন, যেই প্রশ্নের উপর ভিত্তি করে বিচারক হচ্ছে আপনার সাক্ষ্য গ্রহণ করে থাকে এবং পরবর্তীতে রায় ঘোষণা করে থাকে, ওই সাক্ষ্যের উপর ভিত্তি করে রায় ঘোষণা করে থাকে। তাহলে আপনারা যদি এক কথায় যদি মনে রাখতে চান তাহলে কি বলবেন, যে চার্জ হলো বিচারক কর্তৃক গঠনকৃত আপনার কতকগুলো প্রশ্ন যার উপর ভিত্তি করে আদালত সাক্ষ্য গ্রহণ করে এবং ওই সাক্ষ্যের উপর ভিত্তি করে আদালত রায় প্রদান করে থাকে। এটা হচ্ছে আপনার চার্জ। হ্যাঁ, তারপরে চলে যাব হচ্ছে আপনার আমলযোগ্য অপরাধ, একের চতে আমলযোগ্য অপরাধ আর হলো আমল অযোগ্য অপরাধ। আমলযোগ্য অপরাধ আর আমল অযোগ্য অপরাধ, যে অপরাধগুলো সাধারণত পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে সেগুলো হচ্ছে আমলযোগ্য। আর যে অপরাধের অপরাধীকে আদালত আপনার পরোয়ানা ব্যতীত গ্রেপ্তার করতে পারে না সেগুলো হচ্ছে আমলযোগ্য অপরাধ। তাহলে একটা হচ্ছে আমলযোগ্য আর একটা হচ্ছে আমল অযোগ্য অপরাধ। তাহলে দেখেন, আমলযোগ্য অপরাধে আসামিকে গ্রেপ্তার করতে পুলিশের ম্যাজিস্ট্রেটের অনুমতি প্রয়োজন নাই বা ওয়ারেন্টের প্রয়োজন নাই। যখন ম্যাজিস্ট্রেটের ওয়ারেন্টের প্রয়োজন নাই তার মানে কি, পুলিশ নিজে হচ্ছে আপনার আমলে নিতে পারবে। পুলিশ নিজে যখন আমলে নিতে পারবে সেটা হচ্ছে, বা পুলিশ হচ্ছে গ্রেপ্তার করতে পারবে, সেটা হচ্ছে আপনার আমলযোগ্য অপরাধ। এখানে পুলিশের আমলে নেওয়া বলতে বোঝাচ্ছে পুলিশ কর্তৃক দ্রুত হওয়া বা গ্রেপ্তার করা, পুলিশ কর্তৃক গ্রেপ্তার হওয়া। তাহলে আপনারা পাইলেন হচ্ছে যে আমলযোগ্য অপরাধ কাকে বলে। আমলযোগ্য অপরাধ হচ্ছে পুলিশ বিনা পরোয়ানায় যদি গ্রেপ্তার করতে পারে তাহলে সেই অপরাধটাকে বলা হচ্ছে আমলযোগ্য। আর যে অপরাধের আসামিকে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে না সেটা হচ্ছে আমল অযোগ্য অপরাধ। এ হচ্ছে আপনার এই ধারা হচ্ছে 4, উপধারা হচ্ছে 1, একের হচ্ছে চ আর একের হচ্ছে স। এবার আমরা চলে যাব হচ্ছে অভিযোগ। উপধারা 1-এর হচ্ছে বর্গের জ বা এইস, অভিযোগ বা নালিশ। আপনারা জানেন যে ফৌজদারি মামলা কয়ভাবে দায়ের করা যায়? 2ভাবে দায়ের করা যায়। একটা হচ্ছে থানাতে আর একটা হচ্ছে পুলিশের নিকট। একটা হচ্ছে থানাতে আর একটা হচ্ছে ম্যাজিস্ট্রেটের নিকট। আপনারা যখন ম্যাজিস্ট্রেটের কাছে মামলা দায়ের করবেন সেটা হচ্ছে আপনার কি হবে? এফআইআর হবে। আর যখন হচ্ছে আপনারা ম্যাজিস্ট্রেটের নিকট কোর্টে গিয়ে মামলা করবেন সেটা হবে অভিযোগের ভিত্তিতে মামলা। আপনি কোর্টে ম্যাজিস্ট্রেটের কাছে কি করবেন? অভিযোগ আকারে হচ্ছে আপনি মামলা দায়ের করতে পারবেন। এখন আপনারা সহজ একটা বিষয় আর একটা বিষয় মনে রাখবেন যে আমলযোগ্য যে অপরাধগুলো সেইগুলোই হচ্ছে পুলিশ হচ্ছে সেই মামলাগুলো এফআইআর ভুক্ত করতে পারে, আর যেগুলো আমল অযোগ্য সেগুলো নন এফআইআর হিসাবে অন্তর্ভুক্ত করে ম্যাজিস্ট্রেটের কাছে পাঠিয়ে দেয়। আর আপনি ম্যাজিস্ট্রেটের কাছে আমলযোগ্য এবং আমল অযোগ্য
দুইটা অপরাধের মামলায় আপনি কি করতে পারবেন? কমপ্লেন্ট অথবা নালিশ আকারে দায়ের করতে পারবেন। তাহলে পুলিশের কাছে শুধু কি করবেন? শুধু হচ্ছে আপনার আমলযোগ্য যে অপরাধগুলো, যেগুলো যে গুরুতর অপরাধ, সেগুলো হচ্ছে পুলিশের কাছে আপনি থানাতে, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট, এসআইয়ের নিকট আপনি কি করতে পারবেন? আপনি অভিযোগ আকারে, এজাহার আকারে দায়ের করতে পারবেন। এজাহার পরবর্তীতে কি হয়ে যাবে? আপনার এফআইআর হয়ে যাবে। এ হচ্ছে আপনার অভিযোগ। তাহলে অভিযোগ হচ্ছে আপনি ম্যাজিস্ট্রেটের নিকট হচ্ছে আপনি যখন কোনো একটা অপরাধের সংবাদ দিবেন, সেই সংবাদের পরিপ্রেক্ষিতে ম্যাজিস্ট্রেট হচ্ছে সংবাদদাতা এবং উপস্থিত সাক্ষীগণকে পরীক্ষা করবেন। পরীক্ষা করার পরে যদি উপযুক্ত মনে হয় তাহলে মামলাটা আমলে নেবেন। আমলে নিয়ে কি করবেন? আমলে নিয়ে 3টা কাজ করতে পারে। একটা হলো তদন্ত দিতে পারে, ওয়ারেন্ট ইস্যু করতে পারে, অথবা অপর পক্ষকে হাজির হওয়ার জন্য সমন দিতে পারে। তাহলে 3টা কাজ কি কি করতে পারে? একটা হচ্ছে ওয়ারেন্ট ইস্যু করতে পারে, আরেকটা হচ্ছে সমন দিতে পারে, আরেকটা হচ্ছে আপনার তদন্ত দিতে পারে। তদন্ত করবেন কে? পুলিশ করতে পারে, সিআইডি করতে পারে, সমাজসেবা অধিদপ্তর করতে পারে, অন্য কোনো সোশ্যাল ওয়েলফেয়ার বা সোশ্যাল কোনো অর্গানাইজেশন তদন্ত করতে পারে। তারপরে চলে যাব হচ্ছে অনুসন্ধান। উপধারা 1-এর ট, অনুসন্ধান বা ইনকোয়ারি, আর ঠতে আছে ইনভেস্টিগেশন। ইনকোয়ারি করে হচ্ছে ম্যাজিস্ট্রেট বা ম্যাজিস্ট্রেট কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো ব্যক্তি, আর ইনভেস্টিগেশন বা তদন্ত করে হচ্ছে পুলিশ। শুধুমাত্র এটুকুই মনে রাখবেন, আর কিচ্ছু দরকার নাই। তদন্ত বলতে কি বোঝায়? একটা মামলা অপরাধ সংগঠিত হয়েছে কিনা এবং অন্যান্য আলামত কি, এগুলো জাস্টিফাই করা, তাছাড়া আর কোনো কিছুই না। তাহলে তদন্ত করবেন কে? পুলিশ। আর অনুসন্ধান করবেন ম্যাজিস্ট্রেট। তারপরে আমরা চলে যাব যে বিচারিক কার্যক্রম। এটা হচ্ছে ডতে দেওয়া আছে, আর ইংরেজি হচ্ছে এম। এখানে বলতে জুডিশিয়াল প্রসেস। জুডিশিয়াল প্রসেস কখন শুরু হয় বা বিচারিক কার্যক্রম কখন শুরু হয়, এটা দিয়ে আপনাদের একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ আছে। চার্জ গঠনের পরে আপনার কি হয়? বিচারিক কার্যক্রম শুরু হয়। মূল যে বিচারিক কার্যক্রম সেটা হচ্ছে চার্জ গঠনের পরে শুরু হয়। তারপর হচ্ছে পিপি আছে, পিপিটা আপনার ওটা দেখা লাগবে না, ওটা আসবে না। তারপর আছে অফেন্স। অফেন্স কাকে বলে? টু ডু এনিথিং অর টু ডু omission any act is called offense. To do any act or any omission is called offense. কোনো কিছু করা এবং কোনো কিছু করা থেকে বিরত থাকা যা আইনে শাস্তিযোগ্য অপরাধ, সেটা হচ্ছে, যেটা শাস্তিযোগ্য সেটা হচ্ছে অপরাধ। দেখেন, কোনো কাজ করা হতে বিরত থাকা যেটা শাস্তিযোগ্য করা হয়েছে সেটাই হচ্ছে অপরাধ। এটার ইংরেজিটা একবার একটু রিডিং করবেন, পড়ার দরকার নাই বেশি, একবার রিডিং করবেন। তাহলে অফেন্সের সংজ্ঞা দেওয়া আছে দন্তের, উপধারা 1 এবং উপধারা 1-এর দন্তের। এটা হচ্ছে আপনার ফৌজদারি কার্যবিধির। দণ্ডবিধিতে কত ধারাতে দেওয়া আছে অফেন্সের সংজ্ঞা? তার ইয়েতে 40-এ 40-এ দেওয়া আছে। 40। হ্যাঁ, তারপরে দেখেন আমরা চলে যাব হচ্ছে এই ধারা হচ্ছে 5। এই ফৌজদারি কার্যবিধির ধারা হচ্ছে 5-এ বলা আছে দণ্ডবিধি মোতাবেক অপরাধের বিচার, এবং অন্যান্য আইনে যে আপনার অপরাধ সংগঠিত হবে সেই অপরাধের বিচার হবে কোন আইন অনুযায়ী। আমি একদম সিম্পলি বলবো, আপনারা সাধারণভাবে বোঝার চেষ্টা করবেন। দণ্ডবিধির অধীনে যত অপরাধ হবে সকল অপরাধের বিচার হবে ফৌজদারি কার্যবিধির পদ্ধতি অনুযায়ী। এটা গেল আপনার 1 নম্বর। 2 নম্বর হচ্ছে বিশেষ যে আইনগুলো আছে, এই বিশেষ আইনে ক্ষেত্রে যদি বিশেষ আইনে ওই অপরাধের বিচার পদ্ধতি যদি থাকে, তাহলে বিশেষ আইন অনুযায়ী হচ্ছে কি হবে? বিচার করতে হবে। যেমন তদন্ত, বিচার, সাক্ষ্য গ্রহণ, ম্যাজিস্ট্রেটের এখতিয়ার এবং অন্যান্য বিষয়গুলি। আপিল
এবং অন্যান্য সকল বিষয় ওই বিশেষ আইন অনুযায়ী হবে। কিন্তু যদি বিশেষ একটা আইন তৈরি করে রাখছে কিন্তু ওই আইনের মধ্যে কোনো পদ্ধতি উল্লেখ করে নাই, একটা বিশেষ আইন তৈরি করছে কিন্তু ওই আইনে বিচারক কে হবে, বিচার কত দিনে হবে, তারপরে তদন্ত শেষ করবেন কত দিনের মধ্যে, তদন্ত করবে কে, আপিল করবে কার কাছে কত দিনের মধ্যে, সর্বোচ্চ শাস্তি কি, এই বিস্তারিত বিষয় ওই বিশেষ আইনে উল্লেখ নাই। যদি উল্লেখ না থাকে তাহলে ফৌজদারি কার্যবিধির কাছে ফিরে আসতে হবে। ফৌজদারি কার্যবিধিতে বিচার পদ্ধতি আছে, সেই বিচার পদ্ধতি অনুসরণ করে বিচার করতে হবে। আপনারা সিম্পল একটা জিনিস মনে রাখবেন যে দেওয়ানি কার্যবিধি এবং ফৌজদারি কার্যবিধি উভয়ের ক্ষেত্রে আমরা আমাদের মাদার ল হচ্ছে ফৌজদারি কার্যবিধি 1898, এটা ফৌজদারির ক্ষেত্রে। আর সিভিলের ক্ষেত্রে হচ্ছে মাদার ল হচ্ছে আপনার সিভিল প্রসিডিউর অ্যাক্ট, এটা হচ্ছে আপনার দ্য কোড অফ সিভিল প্রসিডিউর, এটা হচ্ছে দেওয়ানি কার্যবিধি। এখন অন্য যত আইনই থাকুক না কেন, ওই সকল আইনে যদি কোনো বিচার পদ্ধতি না থাকে তাহলে আমরা আমাদের গুড়ায় চলে আসবো, আমরা মাতৃভূমিতে চলে যাব, আমরা মায়ের কোলে চলে যাব। এর মায়ের কোলটাই হচ্ছে আপনার ফৌজদারি কার্যবিধি আর দেওয়ানি কার্যবিধি। সিভিলের ক্ষেত্রে দেওয়ানি কার্যবিধি আর ফৌজদারির ক্ষেত্রে ওই ক্রিমিনাল মামলার ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধিতে চলে আসবো। আর যদি কোনো বিশেষ আইন তৈরি করে থাকে, ওই বিশেষ আইনে যদি কোনো বিচার ব্যবস্থা থাকে তাহলে আমরা সেই বিচার ব্যবস্থা ফলো করব। বুঝেন নাই কে সেটা বলেন, কেউ বুঝতে না পারলে বলেন, আমি আবার বলতেছি। যদি বুঝতে না পারেন তাহলে হচ্ছে খুবই ফ্রেন্ডলি অ্যাক্ট করবেন। এখানে আমরা বন্ধুসুলভ আচরণের মাধ্যমে আমরা গ্রুপ স্টাডি আকারে পড়ব এবং আইন শিখব। সুতরাং আপনারা কোনো হেজিটেশন ফিল করবেন না প্রশ্ন করতে। হ্যাঁ, এ হচ্ছে বিষয়। তারপরে হচ্ছে আমরা তাহলে যদি বুঝে থাকেন তাহলে আমরা 5 ধারা, এ হচ্ছে 5 ধারা। 5 ধারা থেকে কিন্তু রিটেনে প্রশ্ন আসে এবং পিলিতেও প্রশ্ন আসে। আমরা চলে যাব হচ্ছে এবার বাংলাদেশের বিচার বিভাগে। বাংলাদেশে কত ধরনের আদালত আছে এবং কি কি? বাংলাদেশে বিচার বিভাগে উচ্চ আদালত আছে আর নিম্ন আদালত আছে। এখন এই উচ্চ আদালত হচ্ছে আপনার সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট হচ্ছে 2টা ভাগ আছে, একটা হচ্ছে অ্যাপিলেট ডিভিশন আর একটা হচ্ছে হাইকোর্ট বিভাগ, আরেকটা আছে হাইকোর্ট বিভাগ। বাংলাদেশের সর্বোচ্চ বিচারিক আদালত হচ্ছে অ্যাপিলেট ডিভিশন। সর্বোচ্চ বিচারিক আদালত হচ্ছে অ্যাপিলেট ডিভিশন বা আপিল বিভাগ। এখন এই আপনার অ্যাপিলেট ডিভিশন, সুপ্রিম কোর্ট আর হাইকোর্ট, এই 2টা কোর্ট ব্যতীত অন্যান্য যত কোর্ট আছে সবগুলো হচ্ছে নিম্ন আদালত। সবগুলো হচ্ছে নিম্ন আদালত। আপনি ট্রাইব্যুনাল বলেন, অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল বলেন, বা আপনি জেলা ও দায়রা জজ বলেন, ম্যাজিস্ট্রেট কোর্ট বলেন, সবগুলো হচ্ছে নিম্ন আদালতের অন্তর্ভুক্ত। এখন এই অধ্যস্তন আদালত আছে আবার 5 প্রকার, 2 প্রকার। অধ্যস্তন আদালত আছে 2 প্রকার, একটা হচ্ছে দেওয়ানি আদালত, একটা হচ্ছে ফৌজদারি আদালত। দেওয়ানি আদালত আছে 5 প্রকার, একটা হচ্ছে জেলা জজ, অতিরিক্ত জেলা জজ, যুগ্ম জেলা জজ, সিভিল জজ আর হচ্ছে সিনিয়র সিভিল জজ। এটা হচ্ছে দেওয়ানি চলে গেল। আমাদের কিন্তু এখন আলোচ্য বিষয় হচ্ছে কি? ফৌজদারি কার্যবিধি। ফৌজদারি কার্যবিধিতে আপনার দায়রা আদালত আছে 3 প্রকার, একটা হচ্ছে দায়রা জজ, একটা হচ্ছে অতিরিক্ত দায়রা জজ, একটা হচ্ছে যুগ্ম দায়রা জজ। এটা হচ্ছে দায়রা জজ 3 প্রকার আমরা পেয়ে গেলাম। আর ম্যাজিস্ট্রেট কোর্ট আছে হচ্ছে আপনার 2 প্রকার, একটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আর একটা হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। কত প্রকার? 2 প্রকার, একটা হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আর একটা হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। এই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হচ্ছে আপনার 4 প্রকার। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হচ্ছে আপনার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট হচ্ছে 4 প্রকার। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট,
তারপরে হচ্ছে আপনার এই অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট হচ্ছে আপনার এই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের অন্তর্গত হবে, এটা হচ্ছে আর কাউন্ট করার সুযোগ নাই। তাহলে আমরা পাইলাম কি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তারপরে হচ্ছে ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, তারপরে মাঝে লাস্টে শুধু কি যোগ করবেন ম্যাজিস্ট্রেট। তাহলে আমরা দেখলাম যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট হচ্ছে 4 প্রকার। একটা হচ্ছে আপনার মহানগরের বাইরে হচ্ছে আপনার 4 প্রকার, একটা হচ্ছে আপনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট, তারপরে ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট, সেকেন্ড ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট, থার্ড ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট। আর মহানগরের মধ্যে হচ্ছে আপনার এই ম্যাজিস্ট্রেট কোর্ট হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট আর একটা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট। এই চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের মধ্যে আবার আছে অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট। মেট্রোপলিটন বলতে কি বোঝায়? মহানগর। মহানগর, মহানগরের মধ্যে যে মহানগরের যে এরিয়া নিয়ে যে কোর্টগুলো গঠিত, সেই কোর্টগুলোকে আমরা কি বলবো? মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট। এই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টগুলোর মধ্যে একজন আছে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, এবং এক বা একাধিক হচ্ছে আপনার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট থাকতে পারে। এখন এই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হচ্ছে আপনার ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের সমপরিমাণ ক্ষমতা ব্যয় করে থাকে। তাহলে একজন ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট আর হচ্ছে একজন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, দুইজনের ক্ষমতা একদম সমান, যমজ ভাই বলতে পারেন, একই বাবা মার পেটে যমজ ভাই। তাহলে এই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আর হচ্ছে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, এই দুইজনে হচ্ছে সমান ক্ষমতার অধিকারী। শুধুমাত্র এরিয়া ভেদ হওয়ার কারণে এদের একজনের নাম হয়েছে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট আর একজনের নাম হয়েছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। এই হচ্ছে আপনার আদালতের শ্রেণী বিভাগ। এখন এই আদালতের শ্রেণী বিভাগ নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে প্রশ্ন করবেন। আপনার 6 ধারাতে এই আদালতের শ্রেণী বিভাগ আলোচনা করা আছে, এটা একটু ভালো করে পড়বেন। 9 ধারাতে দেওয়া আছে হচ্ছে আপনার দায়রা জজ আদালতের শ্রেণী বিভাগ, এটা একটু ভালো করে পড়বেন। আমি তো আলোচনা করলামই। তারপরে চলে যাবে নির্বাহী ম্যাজিস্ট্রেট, ধারা হচ্ছে 10। এই 10 ধারাতে আপনার নির্বাহী ম্যাজিস্ট্রেটের কথা বলা আছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট আপনার এই 10 ধারার উপধারা হচ্ছে 5-এ বলা আছে এই যে যারা হচ্ছে আপনার বিজিএস এর মাধ্যমে আসবে তারা সকলে হচ্ছে কি নির্বাহী ম্যাজিস্ট্রেট। আর সাথে বলা আছে মেট্রোপলিটন এরিয়ায় পুলিশ কমিশনার হচ্ছে আপনার এই নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করতে পারে। তারপরে দেখেন এই নির্বাহী ম্যাজিস্ট্রেটের কিন্তু মামলা আমলে নেওয়ার ক্ষমতা আছে। কত ধারা অনুযায়ী আছে? 190 ধারার উপধারা 4 অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেট হচ্ছে আপনার এই ফৌজদারি মামলা হচ্ছে আমলে নিতে পারে। নির্বাহী ম্যাজিস্ট্রেট কোন কোন ধরনের মামলা আমলে নেয়? এটা হচ্ছে আপনার মুসলেকার মামলা আছে, আরেকটা আছে আপনার 144 ধারার মামলা, 145 ধারার মামলা, 98 ধারার মামলা, 100 ধারার মামলা। এই মামলাগুলো হচ্ছে ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট কি করে আমলে নিয়ে বিচার করতে পারে। এখন এই আপনার হচ্ছে এই 10 ধারা পর্যন্ত হচ্ছে আমি আজকে আপনাদের পড়াইলাম। আর এখন বাজে হচ্ছে 35। যেহেতু আজকে আপনাদের সবারই শীত একটু বেশি লাগতেছে, তো আমি মনে করি যে অনেকে আবার যে এলাকায় শীত বেশি সে এলাকায়ও আছেন, তো আমি আরেকটা সেশন আর আজকে দিতে যাচ্ছি না, পরবর্তী ক্লাস নিব বৃহস্পতিবারে। আপনারা এই যে 10 ধারা পর্যন্ত আমি পড়াইলাম, এই 10 ধারা পর্যন্ত আপনারা সুন্দর করে পড়া কমপ্লিট করে ফেলবেন। আর যেহেতু হচ্ছে আপনাদের সময় আছে, সময় যেহেতু আপনারা পাচ্ছেন, সেহেতু আপনারা রিটেনের একটা বই কিনবেন। রিটেনের বইটা হচ্ছে আইন পাঠ লিখিত অথবা হচ্ছে আপনার এই লিখিত মাস্টার, এই 2টা বইয়ের যে কোনো একটা বই হচ্ছে আপনারা মাস্ট কিনবেনই। যাদের আছে তাদের কেনার দরকার নেই, যাদের নাই, যারা কিনেন নাই
তারা লিখিত অবশ্যই আগামী সপ্তাহের মধ্যে কিনবেন এবং পরবর্তী পিলির আগে মিনিমাম ওই রিটেন বইটা 2 বার শেষ করবেন। এই যে 10 ধারা পর্যন্ত আমি পড়াইলাম, এখন পিলিতে একটু শেষ করবেন, তারপরে রিটেনে কী কী প্রশ্ন আসছে এটাও আপনি ওইখান থেকে শেষ করবেন। তবে আমি পরিপূর্ণভাবে সাজেস্ট করব যে আপনার এই আইন পাঠ লিখিত অথবা এই লিখিত মাস্টার যে 2টা বই, 2টা বইয়ের মধ্যে আপনারা লিখিত মাস্টারটা নিতে পারেন যদি কারোর ভালো লাগে। আর যদি মনে করেন যে লিখিত মাস্টার আমার ভালো লাগে না, তখন আপনারা আইন পাঠ লিখিত নিতে পারেন। ঠিক আছে? এ হচ্ছে আপনাদের ইয়ে। পার্সোনালি আপনি কোনটা প্রেফার করেন? আইন পাঠ লিখিত, সরি ইয়ে লিখিত মাস্টার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তবে 2টা বইয়ের 2টা বিশেষত্ব আছে, আমি বিশেষত্বটা বলে দিচ্ছি, তারপর হচ্ছে আপনারা সেভাবে কিনবেন। দেখেন, আইন পাঠ লিখিততে হচ্ছে বিস্তারিত আলোচনা করা আছে, প্রশ্নগুলো একটু বড় বড় করে বেশি করে বুঝাই দেওয়া আছে। আর পিলি মাস্টারে, লিখিত মাস্টারে হচ্ছে আপনার প্রশ্নগুলো ক্লিয়ার, শর্ট এবং যতটুকু প্রয়োজন এবং মোটামুটি ভালো করে দেওয়া আছে। যাদের বেসিক একটু বেশি ক্লিয়ার আছে তারা আপনারা এই আপনার লিখিত মাস্টারটা নিতে পারেন। আর যদি মনে করেন যে না আমি একটু ভেঙে চুরে সুন্দর করে গুছায়ে বসবো, আমার আরেকটু বেশি বোঝা লাগবে, তখন আপনারা আইন পাঠটা নিতে পারেন। আইন পাঠ লিখিত পাঠটা। লতিফ ভাই, কি অবস্থা আপনার? আসসালামু আলাইকুম স্যার, ভালো আছি। প্র্যাকটিস কিরকম চলতেছে আপনার? জি প্র্যাকটিসের কি অবস্থা? জি স্যার, আছি, ভালো আছি। প্রচুর ঠান্ডা আর কি। হ্যাঁ, ঠান্ডা একটু বেশি পড়তেছে। আশা করি জানুয়ারি 10 তারিখের পর থেকে মোটামুটি সব ঠিকঠাক হয়ে যাবে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, তাহলে আপনাদের ক্লাস আজকের মতো আপাতত এখানেই শেষ করি। আমরা আগামী বৃহস্পতিবার আবার ক্লাস নিব। আর যে কোনো সময় আপনারা যে কোনো প্রয়োজন আমাকে নক করেন। ঠিক আছে? আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম।